আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। দর্শক, আজ ৭ই জানুয়ারি ২০২৬। আমাদের এই মুহূর্তের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনের আগেই ভয়াবহ দুর্ঘটনা, বিশ্বাসঘাতকতার প্ল্যান। একটা রাজনীতির বিভিন্ন রকম আদর্শ থাকতে পারে। কিন্তু প্রত্যেকটা আদর্শই জনগণের কাছে দায়বদ্ধ কিনা এটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। এবার রাজনীতি এবং ভোট ব্যবস্থাকে ঘিরে আমরা ভয়াবহ আদর্শিক স্খলন দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার যদিও বলা হচ্ছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পরিবেশ আছে, কিন্তু দৃশ্যমানভাবে আমরা তা দেখছি না। তফসিল ঘোষণার একদিন পরে শহীদ উসমান হাদির মাথায় গুলি করার ঘটনা ঘটে। এই যে গত ৩ জানুয়ারিতে যশোরে বিএনপির এক নেতাকে যশোর সদরে তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়। তিনি মৃত্যুর মুখে পতিত হন। এর দায় কি নির্বাচন কমিশনের নেই? নির্বাচন কমিশন এখনো বলেই যাবেন যে বিচ্ছিন্ন ঘটনা? আমরা এই প্রশ্নটুকু রাখতে চাই নির্বাচন কমিশনের কাছে। প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের পর জনগণের নতুন বন্দোবস্ত তৈরির জন্য বিপুল আগ্রহ তৈরি হয়েছিল মানুষের মধ্যে। অনেকেই ভেবেছিলেন যে রাজনীতিতে নতুন কোনো কিছু আমরা দেখব। পুরনো বিধি ব্যবস্থা ভেঙে দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, এরপর সমস্ত কিছু অন্যায়, জুলুম, অপপ্রচার সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া জিনিসের উপর দাঁড়িয়ে আমরা নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। রাজনীতিবিদরাও উপলব্ধি থেকে তারা নতুন বয়ান দেবেন, সত্যিকার অর্থে বাংলাদেশ বিনির্মাণের জন্যে আগ্রহ দেখাবেন। কিন্তু সেটার প্রচন্ড ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। কেমন ঘাটতি? ভয়াবহ ঘাটতি, ভয়াবহ আদর্শিক স্খলন, ভয়াবহ আদর্শচ্যুতির ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে গোটা বাংলাদেশ এখন দুটো বলয়ের বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। একটি হচ্ছে বিএনপি বলয় আর অন্যটি হচ্ছে জামাতের বলয়। দেখুন, এই ১৬ বছরে অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়েছিল। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। ১৮ সালের কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি গজিয়ে ওঠে। এরপর আরেকটি রাজনৈতিক দল জামাতের ভেতর থেকে বের হয়ে দলছুটরা মিলে গঠন করলো আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। অন্য আরো বেশ কটি দল আছে, যেমন এনডিএম, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, এটা ববি হাজ্জাজের রাজনৈতিক দল। এভাবে আমি আরো দলগুলোর নাম বলতে পারি, যেমন এলডিপি ভেঙে বাংলাদেশ এলডিপি গঠিত হয়েছিল। এই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের বিশেষ নজর ছিল। তাদের আলাদা সংগঠন তৈরি হয়েছে কিনা বা ভোট ব্যাংক আছে কিনা এগুলোর দিকে আমি যেতে চাই না। তারা গত ১৬ বছর ধরেই যে ধরনের বয়ান দিয়েছে, সেই বয়ান কিন্তু সাধারণ মানুষ পর্যবেক্ষণ করছিল। তারা সুশাসন তৈরি করবে, তারা নতুন রাজনীতি করবে। সংঘাত, সহিংসতা, চাঁদাবাজি, কোন ধরনের সাম্প্রদায়িকতার নজির রাখবে না। এই যে বয়ান, এই যে নতুন স্বপ্ন দেখানো জাতিকে, সেই স্বপ্নের কথাগুলো গত ১৬ বছর ধরেই এইসব তুলনামূলকভাবে ছোট রাজনৈতিক দলের কাছে মানুষ পেয়েছে। কিন্তু কি হলো এই নির্বাচনকে ঘিরে? সেই সব বয়ান একদম মাঠে মারা গেল। মুখ থুবড়ে পড়ল। মানুষের সকল আশা প্রত্যাশা বা নতুন প্রজন্মের প্রতিনিধিদের সকল ভালোবাসাকে দুমড়ে মুচড়ে দিয়ে অনেকেই এমন সিদ্ধান্ত নিলেন যেগুলো একেবারেই আত্মঘাতী। যেমন ধরুন, গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে গেলেন সাধারণ সম্পাদক রাশেদ খান। যে রাশেদ খানের উত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তিনি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে গণ অধিকার পরিষদের রাজনীতি ধরে রেখেছিলেন। অনেক জুলুম গেছে ১৬ বছরে। কিন্তু তার মতো একজন তরুণ রাজনীতিক, যিনি অনেক নীতিবাক্য দিয়েছেন, নতুনদের স্বপ্ন দেখিয়েছেন, এরকম একজন ব্যক্তি তার রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে কেবলমাত্র সংসদ সদস্য হবার জন্যে অন্য আরেকটি দলে যুক্ত হবেন এবং সেই দলের প্রতীকে নির্বাচন করবেন, এটা কি ভাবা যায়? ভাবা যায় না। কিন্তু সেই ঘটনাটা ঘটেছে। এরপরে যদি আমি ববি হাজ্জাজের কথা বলি, খুবই স্মার্ট, রুচিশীল এবং অনেক তরুণের পছন্দের একজন ব্যক্তি। তিনি জাতীয় পার্টি দিয়ে শুরু করলেও নতুন রাজনীতির স্লোগান দিয়ে এনডিএম প্রতিষ্ঠা করেন। সেই এনডিএম এর প্রধান
ববি হাজ্জাজ তিনি তার দলকে বিলুপ্ত করে দিয়ে বা দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যুক্ত হলেন ধানের শীষে এখন নির্বাচন করবেন। একইভাবে বাংলাদেশ এলডিপি যেটা কর্নেল অলির দল থেকে বেরিয়ে গিয়ে তৈরি হয়, সেই বাংলাদেশ এলডিপির প্রধান শাহাদাত হোসেন সেলিম তিনিও দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। ফ্যাসিবাদের সময়ে তিনি মাথা নত করেননি। তিনি নতুন দল গড়ে সেই দলের মধ্য দিয়ে তার কথাগুলো বলতে চেয়েছেন। হঠাৎ করে এই দলকেই বিলুপ্ত করে দিলেন। এরপর যুক্ত হলেন বিএনপিতে এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্যে কাজ শুরু করে দিলেন। তারা করতেই পারেন, এটা তাদের ব্যক্তিগত পছন্দ। কিন্তু জাতির কাছে তারা দল গড়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তরুণদের কাছে যে আশার বাণী শুনিয়েছিলেন যে প্রচলিত জঞ্জালপূর্ণ বিধি ব্যবস্থাকে আমরা ভেঙে দেব। প্রচলিত রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দলগুলো যে ধরনের আচরণ করে আমরা সেই ধরনের আচরণ করব না। আমরা সুনীতি প্রতিষ্ঠা করব। আমরা আ নীতির উপর থাকবো। আমরা রাজনৈতিক সাম্প্রদায়িকতা করব না। আমরা সন্ত্রাস করব না। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে বাংলাদেশ হবে ঐক্যের, ন্যায়ের এবং সাম্যের। এইসব বাণীই তো তারা দিয়েছেন। এইসব বয়ানই তারা তৈরি করার চেষ্টা করেছেন ১৬ বছর। এখন তাদের এই বয়ান, এই বাণী, এই আদর্শিক জায়গাটি কোথায় গেল? তাদের কি নীতিবাক্য নিয়ে জনগণের কাছে যাবার আর বৈধতা থাকলো? দেখুন, এই প্রবণতা যেমন আমরা দেখতে পাচ্ছি, একইভাবে জুলাই অভ্যুত্থানের পর আমরা গণ অভ্যুত্থানের সংগঠকদের কাছ থেকে অনেক বড় কিছু চেয়েছিলাম। তবে সেই জায়গাটাতে ভীষণভাবে আমরা হতাশ হয়েছি। বলা যায় গণ অভ্যুত্থানের সংগঠকরা নতুন বাংলাদেশ তৈরি করা তো দূরের কথা, তারা অনেক সময়ে খাল কেটে কুমির এনেছেন। যাদের উপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দায়িত্ব ছিল তারা ভয়াবহ ভুল করেছেন। এই জাতির সঙ্গে এক ধরনের প্রতারণাও করেছেন। কারণ তাদের উপরেই নির্ভর করছিল যে এটি বিপ্লবী সরকার হবে নাকি ৩ বছর মেয়াদী সরকার হবে, ৫ বছর মেয়াদী সরকার হবে, না সংস্কারমূলক সরকার হবে। তারা তাদের মতামত ব্যক্ত করে তারা সরকারে অংশগ্রহণ করে যা তৈরি করলেন সেটা আমাদেরকে ভয়াবহভাবে হতাশ করল। গণ অভ্যুত্থানের সংগঠকদের প্রধানতম নেতা নাহিদ ইসলাম শহীদ উসমান হাদি নিহত হবার দিনে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটাতে তিনি অকপটেই স্বীকার করেছেন নিজেদের ব্যর্থতার কথা। মোটা দাগে কোনো কাজই হয়নি আসলে। সেই ফ্যাসিবাদী পুরনো কাঠামো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই প্রশাসন সবই থেকে গেছে। কেবলমাত্র উপরিভাগে কিছু পরিবর্তন করে জাতিকে দেখানো হয়েছে যে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞাবদ্ধ। ফলে ভয়াবহভাবে বারবার হোঁচট খেতে হয়েছে এই সরকারকে। এবং আমরা দেখছি যে এই সরকার এখন জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। তো দেখুন, নাহিদ ইসলামের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল, সেই দল এখন জামাতের জোটে যুক্ত হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে নাহিদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দলটি গঠিত হলো সেটা বাংলাদেশের মানুষের মনে নতুন আশা সঞ্চার করবে, বাংলাদেশকে নতুন রাজনীতির পথ দেখাবে। কিন্তু সেটা না হয়ে আবারও সেই পুরনো বৃত্তি এই কারণে বলছি যে জামাত তো পুরনো রাজনৈতিক দল। তাকে নিয়ে ইতিবাচক মতামত যেমন আছে ঠিক একইভাবে নেতিবাচক মতামতও আছে। কিন্তু তরুণরা চেয়েছিল যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বয়ান তৈরি করতে এবং সেই বয়ানের আঙ্গিকে বাংলাদেশকে গড়ে তুলতে। সেটা কি ব্যাহত হলো না নাহিদ ইসলামের এনসিপি জামাতের জোটে যাওয়ার মধ্য দিয়ে? নিঃসন্দেহে। আমরা চেয়েছিলাম যে শাপলা প্রতীকের হয়ে নাহিদ ইসলাম এককভাবে তার দলকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাক। আমরা চেয়েছিলাম ববি হাজ্জাজ তার দলের প্রতীক সিংহ মার্কায় নির্বাচন করুন। আমরা চেয়েছিলাম রাশেদ খান তার আদর্শিক জায়গায় অটল থেকে তিনি ট্রাক মার্কাতেই নির্বাচন করুন। আমরা এই যে চেয়েছিলাম সবই আসলে এখন শূন্য, রিক্ত, সবই আসলে প্রতারণার ফাঁদেই পড়েছে। আরেকটি রাজনৈতিক দলের কথা বলেছি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। এই পার্টিটি কিন্তু বিদ্রোহ করে বেরিয়েছে। ১ম এ আ কিছু সংখ্যক নেতা যারা বহিষ্কৃত হয়েছে, যারা জামাতের মধ্যে গুরুত্ব পায়নি, তাদেরকে নিয়ে দলটি শুরু হয়েছিল। এরপরে এই দল একটি কাঠামোর মধ্যে এসেছে। মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে। পরে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নানা কারণে আলোচিত হয়েছেন দেশের পক্ষে কথা বলার জন্যে। তাদের প্রতিও এক শ্রেণীর তরুণদের আশা জেগেছিল যে তারা নতুন রাজনীতি করবেন। যে রাজনীতি করতে পারেনি বিগত ৫৪ বছরে বিএনপি, জামাত, আওয়ামী লীগ। নতুন পথ দেখাবেন, কথা এবং কাজের মিল রাখবেন। সেই রাজনৈতিক দলও অবশেষে জামাত থেকে বেরিয়ে আবার ঘরের ছেলেরা ঘরে ফিরে গেল এবং জামাতের আঁচলে আশ্রয় নিল। আমি মনে করি
এই আচরণগুলো আসলে রাজনীতিতে আত্মঘাতী সিদ্ধান্ত নেবার মতো। মানে আগুনে নিজেরা ঝাঁপ দিয়ে দিল। এটার কারণটা কি? যে সংসদ সদস্য হতে হবে, এটাই তো? তাহলে এতদিন যে আদর্শের কথা বললাম তার কি কোনো মূল্য নেই? আমি আমার প্রতীকে, আমার আদর্শে, দলীয় এজেন্ডাকে সামনে রেখে যত ভোটই পেতাম সেটাই তো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। আমি চেষ্টা করতাম মানুষের কাছাকাছি যেতে, মানুষকে নতুন পথে এগিয়ে নিতে, নতুন বাণী শোনাতে, আশার আলো দেখাতে। সেটা তো আর হলো না। মুখ থুবড়ে পড়ল। সব শেষ। গণঅভ্যুত্থানের পরে যে বিপুল আশা তৈরি হয়েছিল নতুন দলগুলোকে নিয়ে, সেগুলো নিরাশই করল আমাদের। এটা অবশ্যই বিশ্বাসঘাতকতার মতোই ব্যাপার। এই বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে নয়। এই বিশ্বাসঘাতকতা আপনাদের বাণী শুনে যারা আপ্লুত হয়েছিলেন, আশা দেখেছিলেন বিএনপি, জামাত, আওয়ামী লীগের বাইরে বা পুরনো বৃত্তের বাইরে, তাদের আশাভঙ্গ হবার অন্যতম কারণ। তারা বিশ্বাসঘাতকতার মুখোমুখি হলো। তবে একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন, রাজনীতিতে অবশ্যই শেষ কথা বলে কিছু নেই। এই অনীতি বাক্য থাকলেও জনগণের সামনে স্বচ্ছ এবং পরিষ্কার অবস্থান থাকতে হয়। কেবলমাত্র একটি আসনের জন্য যারা বিএনপিতে গেলেন, নিজের পার্টিকে বিলুপ্ত করলেন, বিএনপির প্রতীকে নির্বাচন করছেন, অন্যদিকে জামাতের জোটে গেলেন, জামাতের লেজ ধরলেন, তারা আর জনগণের কাছে যে বিশ্বস্ত থাকবেন না, এটা নিশ্চিত করেই বলা যায়। এখন সময়ই বলে দেবে কার গতিপথ কেমন হবে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।